অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি অধ্যায়, যেটা গণিত কষে দেখি 10.1 তৈরেছি সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ক্লাস 8। এই অধ্যায়ের সকল সূত্রও আমি বিশ্লেষণ করব, প্রতিটা অঙ্ক আমি নিখুঁত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কষে দেখি 10.1, এখানে টোটাল অঙ্ক আছে 1 থেকে 5, তারপরে 6, 7 এবং 8 হচ্ছে 4টি অঙ্ক, ঠিক আছে। টোটাল অর্থাৎ 11টি অঙ্ক আছে, ঠিক আছে। এই 11টি অঙ্কই আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে সমাধান দেখাবো, কিন্তু তার আগে আমি সরাসরি চলে যাব এই অধ্যায়ে যত রকমের সূত্র ব্যবহার করা হয় সেই সূত্রর বিশ্লেষণে। সূত্র নম্বর 1, এই অধ্যায়ের সকল গাণিতিক সূত্র। সমানুপাতি 4টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যা জানা থাকলে চতুর্থ সংখ্যাটি নির্ণয় করার প্রণালীকে তৈরাশি বলে। তাহলে তোমার তৈরাশি, আমরা অঙ্ক করব তৈরাশিক, অর্থাৎ তৈরাশি যদি নাই জানি, সমানুপাতি 4টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যা জানা থাকলে চতুর্থ সংখ্যাটি নির্ণয় করার প্রণালীকে তৈরাশিক বলে। সময়, কার্য, সময়, দূরত্ব এবং ঐকিক নিয়মের নানা সমাধানের ক্ষেত্রে সাধারণত তা 4টি সমানুপাতি রাশির মধ্যে 3টির মান দেওয়া থাকে, চতুর্থ মানটি নির্ণয় করতে হবে। সুতরাং তৈরাশিকের চতুর্থ রাশি নির্ণয়ের নিয়ম হলো এই, যেটা কিন্তু সূত্র, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তারপরে আবার ডবল অনুপাত, যেটা হচ্ছে তৃতীয় রাশি অনুপাত নির্ণয় রাশি বা চতুর্থ রাশি। চতুর্থ রাশিকে নর্মালি প্রশ্নবোধক চিহ্ন অথবা এক্স দ্বারা প্রকাশ করা হয়, যেভাবে প্রকাশ করা। যেমন নির্ণয় রাশি যদি এক্স হয়, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ডিভাইডেড প্রথম রাশি। তাহলে বা নির্ণয় রাশি এক্স সমান বি ইন্টু সি। তাহলে বি ইন্টু সি, দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ডিভাইডেড প্রথম রাশি। তাহলে এখানে যেখানে দ্বিতীয় রাশি হচ্ছে বি, তৃতীয় রাশি হচ্ছে সি এবং প্রথম রাশি হচ্ছে এ। এটা হচ্ছে 1 নম্বর সূত্র গেল। এবং নির্ণয় রাশিটি সাংখ্যমানকে এক্স দ্বারা সূচিত করে তাকে চতুর্থ সমানুপাতিক স্থানে রাখতে হবে। এক্সের সমজাতীয় প্রদত্ত রাশিকে তৃতীয় স্থানে রাখবে। এরপরে 2 নম্বরের যে নিয়মাবলী, যেটার মধ্যে 1 নম্বর সূত্রের প্রশ্নের প্রকৃতি হতে নির্ণয় রাশিটি প্রদত্ত রাশি অপেক্ষা ক্ষুদ্রতর বা বৃহত্তর তা বুঝতে হবে। এক্স তৃতীয় রাশি অপেক্ষা বৃহত্তর হলে প্রদত্ত অবশিষ্ট রাশি দুটির বৃহত্তরটিকে দ্বিতীয় স্থানে এবং ক্ষুদ্রতরকে প্রথম স্থানে স্থাপন করতে হবে। নির্ণয় রাশি তৃতীয় রাশি অপেক্ষা ক্ষুদ্রতর হলে এর বিপরীত হবে। এবারে সরল সমানুপাতি, পরস্পর সম্পর্কযুক্ত দুটো রাশির একটির বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে অপর রাশিটি যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পেলে, অর্থাৎ বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে, হ্রাস পেলে যদি হ্রাস পায়, তাহলে রাশি দুটিকে সরল সমানুপাতি বলা হয়, অর্থাৎ রাশি দুটি সরল সম্পর্কযুক্ত। এরপর 3 নম্বর সূত্র ব্যস্তানুপাতি, পরস্পর সম্পর্কযুক্ত দুটি রাশির একটির বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে অপরটির যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি হয়, অর্থাৎ প্রথমটি বৃদ্ধি পেলে পরেরটি হ্রাস পাবে, আবার প্রথমটি হ্রাস পেলে পরেরটি বৃদ্ধি পাবে। এই রাশি দুটিকে ব্যস্তানুপাতিক বলা হয়, অর্থাৎ রাশি দুটি বিপরীত বা ব্যস্ত সম্পর্কযুক্ত। চতুর্থ যে সূত্র, জ্ঞাতব্য বিষয় নির্ণয়ের মান জ্ঞাতব্য বিষয়ের জানা মান গুণ প্রদত্ত বিষয়ের একটি মান ডিভাইডেড প্রদত্ত বিষয়ের অপর মান। অর্থাৎ জ্ঞাতব্য বিষয় নির্ণয়ের মান হবে এ গুণ বি ডিভাইডেড সি, যেখানে জ্ঞাতব্য বিষয় জানা মান এ এবং প্রদত্ত বিষয় একটি মান বি, প্রদত্ত বিষয়ের অপর মান সি। এটা যদি আমার কি ব্যস্তানুপাতিক যে থিম বা প্যাটার্ন সেটা থাকে, তাহলে এভাবে তোমাদের লিখতে হবে। এরপর পঞ্চম সূত্র, জ্ঞাতব্য বিষয়ে নির্ণয়ে মান বের করার জন্য জ্ঞাতব্য বিষয়ের জানা মানকে একটি নির্দিষ্ট ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। যাই হোক, আমরা পঞ্চম সূত্র দেখো, ভগ্নাংশ তৈরির নিয়ম। প্রশ্নের মাধ্যমে স্থির করতে হবে নির্ণয় মানটি জ্ঞাতব্য বিষয়ের জানা মানের চেয়ে বেশি হবে না কম হবে। যদি উত্তর বেশি হয় তবে প্রদত্ত বিষয়ের মান দুটি নিয়ে একের চেয়ে বড় ভগ্নাংশ তৈরি করতে হবে, অর্থাৎ লব গ্রেটার দ্যান হর হবে। যদি উত্তর কম হয় তবে প্রদত্ত বিষয়ের মান দুটি নিয়ে একের চেয়ে ছোট ভগ্নাংশ তৈরি করতে হবে, অর্থাৎ লব স্মলার দ্যান হর হবে। এই হচ্ছে তোমার টোটালি সূত্র। এবার আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্নের সমাধানে চলে যাই। তো 1 নম্বর, আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছেন। যদি 17 কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা তোমাদের প্রতিটা অঙ্কে লিখতে হবে। চালের পরিমাণ, চাল কিসে আছে, কিলোগ্রামে আছে, চালের দাম কিসে আছে, টাকা আছে, সেটা লিখতে হবে। অর্থাৎ রাশি দুটিকে আলাদা করে উপরে হেডিং হিসাবে লিখতে হবে।
হবে, তো চালের পরিমাণ প্রথমে আছে 15 কিলো, তারপরে আছে 17 কিলো, তো 15 আর নিচে 17 দিলাম। আর চালের দাম প্রথমে 390 টাকা, আর পরের যে দাম সেটা বের করতে হবে। এখানে দেখো 15 কিলো চালের দাম 390 টাকা যদি হয়, হ্যাঁ, তাহলে 17 কিলো চালের দাম কি কম হবে না বেশি হবে? বেশি হবে। তা 15 থেকে 17 বেশি, অর্থাৎ এক্ষেত্রে চালের পরিমাণ বৃদ্ধি পেলে চালের দাম বৃদ্ধি পাবে, অর্থাৎ চালের পরিমাণের সঙ্গে ডালের দামের সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলো আমার প্রথম সূত্র। সরল সমান্তরালের প্রথম রাশি যেটা অনুপাত দ্বিতীয় রাশি, এই যে দেখো 15 অনুপাত 17, তারপরে ডবল অনুপাত দিয়ে 390 অনুপাত যে প্রশ্নবোধক চিহ্ন, জিজ্ঞাসাবোধক চিহ্ন অথবা এক্স, যেটাই বলো তুমি, এখানে এক্সও বলতে পারো। যাই হোক, এক্ষেত্রে তোমার যদি ক্যালকুলেশনটা দেখি বা অনুপাতের নিয়ম হচ্ছে কি, প্রথমটা ডিভাইডেড দ্বিতীয়টা, তাহলে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, তারপরে এটা আবার উপরে যাবে, এটা নিচে যাবে। তারপর যে আর গুণ করি, নির্ণয় চালের দাম হবে কি 17 গুণ 390 ডিভাইডেড 15। তারপরে এখান থেকে কাটাকাটি করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 442। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে 17 রকম একই রকম চাল কিনতে পাওয়ার 442 টাকা খরচ হবে। ভেঙ্কট মামা 20 মিটার সিট কাপড়ে একই মাপের 60টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে কত মিটার সিট কাপড় কিনে দিতে হবে, ঐরসি পদ্ধতিতে হিসাব করো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা হলো প্রতিটা অঙ্কের তো আমার দুটো রাশি আলাদা আলাদা করতে হবে। জামার সংখ্যা একক হচ্ছে টি এবং সিট কাপড়ের দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। তাহলে এখানে প্রথমে আছে 4টি জামা, পরে আছে 12টি জামা, নিচে নিচে লিখে দিলাম। আর প্রথমে 20 মিটার লাগলো, পরে কত সেটা, তাহলে একই রকমই, অর্থাৎ জামার সংখ্যা বাড়লে সিট কাপড়ের পরিমাণও বাড়বে। সুতরাং জামার সংখ্যা সিট কাপড়ের দৈর্ঘ্য সরল সমানুপাতি। তাহলে প্রথমটা অনুপাত দ্বিতীয়টা, এই যে দুটো রাশি লিখলাম, তারপর ডবল অনুপাত 20 অনুপাত, যেটা বের করতে হবে সিট কাপড়ের দৈর্ঘ্য, সে একইভাবে 4/12 ইকুয়াল 20 বাই সিট কাপড়ের পরিমাণ। তারপর আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করলে দেখা সিট কাপড়ের দৈর্ঘ্য 12 গুণ 20 ডিভাইডেড 4, কাটাকাটি করলে 60 মিটার। আশা করি বুঝতে পেরেছো, 12টি জামা তৈরি করতে 60 মিটার সিট কাপড় লাগবে। এরপরে চলে যাচ্ছি 3 নম্বর। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতেও তবে কতদিন কাজ শেষ করতে পারতো, তৈরসি পদ্ধতিতে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, দুটো রাশি আলাদা, সময় দিন। হ্যাঁ, তাহলে এখানে 30 জন, হ্যাঁ, তারপরে আর 25 জন আছে, ঠিক আছে, এবং 15 দিন বাকি যেটা সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি একটু দেখি, লোক সংখ্যা হ্রাস পেলে একটি পুকুর কাটতে বেশি দিন সময় লাগে, অর্থাৎ একটা কমলো আর একটা বাড়লো, সুতরাং লোক সংখ্যার সময় ব্যস্তানুপাতি। তো ব্যস্তানুপাতি হলে কি হবে, 30 অনুপাত 25, বাম পাশে যেটা আছে সেটাই থাকলো, ডান পাশে হবে শুধু নির্ণয় যে দিন সংখ্যা, এটা প্রথমে আসবে, অর্থাৎ হ্যাঁ অজানা রাশিটি প্রথমে আসবে, তারপরে আসবে 15। ঠিক আছে, পার্থক্য শুধু ব্যস্ত অনুপাতে এটাই, অর্থাৎ প্রথমটা অনুপাত দ্বিতীয়টা, পরেরটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 30/25 ইকুয়াল নির্ণয় দিন সংখ্যা ডিভাইডেড 15, নির্ণয় দিন সংখ্যা, তারপরে আলাদা করলে 30 × 15 ডিভাইডেড 25, কাটাকাটি করলে নির্ণয় দিন সংখ্যা 18। অর্থাৎ যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে 18 দিন কাজ শেষ করতে পারতো। এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ সূত্র নম্বর 2 এর সূত্র। কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে ঘন্টায় মামার বাড়ি গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো, তৈরসি পদ্ধতি হিসাব করে লিখি। গণিতের ভাষায় সমস্যাটি হলো গতিবেগ হচ্ছে কত, কিলোমিটার পার ঘন্টা, যেটা এই যে 40 কিলোমিটার পার ঘন্টা। এরপরে তারপরে আবার কি আছে, 5 ঘন্টায় যায়, সময় হচ্ছে 5 ঘন্টা, 50 কিলোমিটার পার ঘন্টায় যায়, তাহলে বাকি যেটা সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি গতিবেগ বৃদ্ধি পেলে নির্দিষ্ট দূরত্ব যেতে কম সময় লাগবে, এটা তো স্বাভাবিক। আমি যদি নর্মালভাবে হেঁটে যেখানে যাই, যদি গতিটা বাড়িয়ে দিই তাহলে কম সময় লাগবে, তো একটা বাড়লো একটা কমলো, অথবা গতিবেগ সময় পরস্পর ব্যস্ত সমানুপাতি। ব্যস্ত সমানুপাতি হলে এইটা অনুপাত এইটা, তারপরে ডবল অনুপাত দিয়ে এই যে অজানা অনুপাত 5, এভাবে লিখবে। তারপরে আর গুণন করে ক্যালকুলেশন, নির্ণয় সময় হচ্ছে 4 ঘন্টা। কাটাকাটি করলে কত, এটার সাথে এটা মিলবে, কাটাকাটি আর এটার সাথে এটা মিলবে, সকল কাটাকাটি দেখালাম না, তোমরা ছোট ছোট ক্যালকুলেশন নিজেরাই পারবে। এরপরে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে, তৈরসি পদ্ধতিতে হিসাব করে লিখি। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দুটো রাশি আলাদা, একটা লোক সংখ্যা জন এবং সময় দিন। তাহলে এখানে 4000 জন আছে, সেই 4000 লিখলাম, সময় কিন্তু 9 দিনের, খাবার 3 দিন পরে, তাহলে 9 দিনের 3 দিন অতিক্রম হয়ে গেল, তাহলে বাকি থাকলো 6 দিন। তাহলে আবার 1000 জন থেকে চলে গেল কতজন, 4000 থেকে 1000 জন চলে গেল, অর্থাৎ 3000 থাকলো, অবশিষ্ট সময় বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি একটু লোক সংখ্যা হ্রাস পেলে নির্দিষ্ট পরিমাণ খাবার বেশি দিন চলবে, অর্থাৎ এটাও একটা কমলেও আর একটা বাড়লো, সুতরাং এটা ব্যস্ত সমানুপাতি সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক হলে 4000 অনুপাত 3000 ইকুয়াল
হ্যাঁ, অজানা রাশি অনুপাত 6, ঠিক আছে। এভাবে করে আমরা যদি ক্যালকুলেশন করি নির্ণয় দিন সংখ্যা হবে কত তোমার 8, তাহলে অবশিষ্ট হবে দাদা 8 দিন চলবে। এরপরে আমাদের 6 নম্বরের প্রশ্ন দেখো, এই যে 6 নম্বরের প্রশ্ন। তো 6 নম্বরের প্রশ্নটা শুধু যদি দেখি, নাসিরপুর গ্রামের একটি খামারে 42 জন লোক 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরি পদ্ধতি হিসাব করে গণিতের ভাষায় সমস্যাটি হলো। এই কথাটা কিন্তু তোমরা একবার মুখস্থ করে ফেলবে। সদস্য সংখ্যা ব্র্যাকেটে জন এবং সময় ব্র্যাকেটে দিন, অর্থাৎ ফর্মালিটির যে ব্যাপারটা। তাহলে দেখা যাচ্ছে প্রথমে 42 জন, তারপরে কি হলো 42 থেকে আবার 6 জন অসুস্থ হয়ে পড়লো, তাহলে 42 বিয়োগ 6 অর্থাৎ 36 জন। তারপর এখানে 24 দিন খামারের সমস্ত আছে, তাহলে বাকি যেহেতু কমে গেছে তাহলে কত দিন চলবে। আমরা যদি সদস্য কমে গেলে নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে বেশি দিন লাগবে, অর্থাৎ একটা কমে গেল একটা বেড়ে গেল, অর্থাৎ ব্যস্ত সম্পানুপাতিক। তাই ব্যস্ত সম্পানুপাতিক প্রথম অনুপাত দ্বিতীয়, প্রথমটি রাশি অনুপাত দ্বিতীয় রাশি 42 অনুপাত 36, আর এখানে ডবল অনুপাত দিয়ে অজানা রাশি অনুপাত 24, ঠিক আছে। তো এখান থেকে 42 ডিভাইডেড 36 ইকুয়াল অজানা রাশি ডিভাইডেড 24, এখান থেকে নির্ণয়ের দিন সংখ্যা হবে 28 দিন। এরপর আমরা 7 নম্বরের প্রশ্নে চলে যাব। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে ওই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে তৈরি পদ্ধতিতে হিসাব করে। গণিতের ভাষায় সমস্যাটি হলো মেশিনের সংখ্যা ব্র্যাকেটে টি এবং সময় ব্র্যাকেটে, অর্থাৎ এককটা লিখতে হবে। তাহলে এখানে মেশিনের সংখ্যা ছিল 16টি আগে, ঠিক আছে, 27 দিন। তারপরে কি হলো, ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হলো, তাহলে 16 যোগ 2 অর্থাৎ 18টি হলো পরের ক্ষেত্রে। আর এখানে 27 দিন সময় লেগেছে, তাহলে মেশিন নতুন বসানোর পরে কতদিন সময় লাগবে। অর্থাৎ আমরা যদি দেখি মেশিন সংখ্যা বৃদ্ধি পেলে নির্দিষ্ট পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে কম সময় লাগবে, অর্থাৎ একটা বৃদ্ধি পেলো একটা কমে গেল, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। সুতরাং 16 অনুপাত 18 ডবল অনুপাত দিয়ে অজানা রাশি অনুপাত 27 এভাবে করতে হবে। অর্থাৎ এখানে যদি ক্যালকুলেশন করি 16 ডিভাইডেড 18 ইকুয়াল নির্ণয় দিন সংখ্যা ডিভাইডেড 27, সেখান থেকে কাটাকাটি করলে 24 দিন হবে উত্তর। অর্থাৎ আমরা যদি বলি যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। এরপর 8 নম্বরে 4টি প্রশ্ন আছে, এটা একটু ব্যতিক্রম। অর্থাৎ ব্যতিক্রম বলতে নিজের পারস্পরিক সম্পর্কগুলো দেখি গণিতের গল্প তৈরি করেও তৈরি পদ্ধতির উত্তর খুঁজি। পেনের সংখ্যা আছে, টি আছে, আমরা অর্থাৎ এটা তৈরি করতাম আর এটা তৈরি করে দেওয়া আছে, তোমাকে একটা প্রশ্ন বানাতে হবে। তাহলে আমি যদি প্রশ্নটা বানাই, রাম 112.50 টাকায় শ্যামল কাকুর দোকান থেকে 25টি পেন কিনলো। রহিম একই দোকান থেকে 12টি পেন কিনতে কত টাকায় কিনবে। তাহলে সমস্যাটি হলো পেনের সংখ্যা মোট পেনের দাম। তাহলে এখানে তো দেখা গেছে 25 তখন 112.50 টাকার 12 হওয়ার। তাহলে আমরা যদি দেখি এটা এসব তো পেনের সংখ্যা আর পেনের দামের সরল সম্পর্ক, কারণ একটা বলে এক সরল সম্পর্কটি হলো, তাহলে এইটা অনুপাত এইটা ডবল অনুপাত দিয়ে এইটা অনুপাত এইটা, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পেনের দাম হবে 54 টাকা। এরপরে 12টি পেনের দাম 54 টাকা। এরপরে পরের গল্পটা তৈরি করি। এই গতিবেগ কিলোমিটার পার ঘন্টা দূরত্ব দেওয়া আছে। মিতালি 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে 112.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। মিতালি যদি ঘন্টায় 12 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালায় তবে সে কত দূরত্ব অতিক্রম করবে হিসাব করি। সমস্যাটা হলো গতিবেগ কিলোমিটার পার ঘন্টা দূরত্ব, তাহলে 9 কিলোমিটার আর 12 কিলোমিটার এখানে আছে। তাহলে আমরা দেখি যে গতিবেগ বাড়লে দূরত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্ষেত্রে গতিবেগের সাথে দূরত্বের সরল সম্পর্ক হলো 9 অনুপাত 12 আবার 112.5 অনুপাত হওয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 150 কিলোমিটার আসবে বি। এরপর আমরা চলে যাচ্ছি সি নম্বরে, পাম্প সংখ্যা এবং সেচের সংখ্যা। আমি প্রশ্ন বানাই, 6টি পাম্প 31.2 বিঘা জমি চাষ শেষ করতে পারে, 13টি পাম্প কত বিঘা জমি শেষ করতে পারবে লিখি। সমস্যাটি হলো পাম্পের সংখ্যা টি এবং সেচের পরিমাণ। তাহলে 6 13, তাহলে আমরা যদি দেখি পাম্পের সংখ্যা বাড়লে সেচের জমির পরিমাণ বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক সমানুপাতি হলো এটা 6 অনুপাত 13, 31.2 অনুপাত অবশিষ্ট যে অংশ যেটা আমাদের বের করতে জমির পরিমাণ। তাহলে এখান থেকে 67.6 বিঘা এভাবে ক্যালকুলেশন করবে। সর্বশেষে ডি নম্বরের উত্তর যদি আমরা দেখি একটু, এখানে দানা শস্য এবং ছাত্র সংখ্যা প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ। কোনো বিদ্যালয়ে মিড ডে মিলের প্রকল্পে 425 জন ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ 306 গ্রাম। যদি ছাত্র সংখ্যা বেড়ে 458 জন হয় তবে প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ কত হবে। সমাধানটি যদি সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি যেটাই বলো, এটা তো
করে দেওয়াই আছে। প্রতিশতের দৈনিক বরাদ্দ দানা শস্য গ্রামে 306, তারপরে এটা ওয়ার্ড বের করতে হবে। তাহলে ছাত্র সংখ্যা বাড়লে প্রতিশতের দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ কমবে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে, প্রথমটা অনুপাত এটা, কিন্তু এটা উল্টে যাবে, 458:425। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবো 283.95 গ্রাম, অর্থাৎ প্রতিশতে দৈনিক বরাদ্দ দানা শস্যের পরিমাণ 283.95 গ্রাম। আশা করি তোমরা যদি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো তাহলে এই 10.1 সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, পরিশেষে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।